কিছুদিন আগে মুসাফির ক্যাফে বলে একটা ত্রিকোণ প্রেমের ওয়েব সিরিজ খুব বিখ্যাত হয়েছিল, যেখানে দেখাচ্ছে যে গল্পের যে নায়ক সে তার পুরনো প্রেমকে ভুলতেও পারছে না, আবার নতুন যার সঙ্গে প্রেম করছে তার সঙ্গে জীবনে এগিয়েও যেতে পারছে না যে তাকে বিয়ে করে ঘর সংসার করবে। একটা অদ্ভুত দোটানার মধ্যে তার জীবনটা আটকে আছে। আজকে চেলসির খেলাটা দেখতে দেখতেও আমার সেই মুসাফির ক্যাফের কথাটাই মনে পড়ছিল। একদিকে যেমন এই ফাস্ট অ্যাটাকিং গেম প্লেটা আপনাকে স্বপ্ন দেখাবে যে এই বছর সত্যিই নতুন কিছু একটা হতে পারে, সেখানে দাঁড়িয়ে যে ডিফেন্সিভ মিস্টেকগুলো আমরা করলাম সেগুলো সবই বিগত কয়েকটা সিজনের যেন একটা অ্যামালগ্যামেশন। এবং সেখানে দাঁড়িয়ে আপনিও এটা দোটানার মধ্যে থাকবেন যে আদৌ এই টিমটার কাছ থেকে কি আপনি একটু বেটার কিছু এক্সপেক্ট করবেন, নাকি ঘুরে ফিরে আবারও সেই ভাড়েমা ভবানী হতে চলেছে। তবুও আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো সর্বপ্রথম আজকে যে কথাটা আমার বলার, যে লাইন আপটা দেখেই আমার একটু মাথাটা গরম হয়েছিল। যে আজকে লাইন আপটা যেটা নেমেছে তার মধ্যে আমাদের অধিকাংশ ফার্স্ট টিমের প্লেয়ার যাদেরকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে স্টার্ট করতে দেখবো, তারা ছিলেন না। স্পেশালি যে দুটো নাম না দেখে আমার সব থেকে বেশি বিরক্ত লাগলো, সেটার মধ্যে একটা অতি অবশ্যই মইসেস কাইসেডো এবং মার্কো প্যালেস্ট্রা, যারা মোটামুটি গোটা প্রি সিজনটাই আমাদের হয়ে খেলেছেন। সেখানে গোটা প্রি সিজনটা খেলে আজকে ফার্স্ট ম্যাচে হঠাৎ করে না থাকার ব্যাপারটা, আলোনসো যদিও এই কথাটা প্রেস কনফারেন্সে বললেন যে তাদের নাকি ট্রেনিং এ কিছু ইনজুরি সেটব্যাক হয়েছে, সেই কারণে কিছুটা প্রিকশনারি কারণের জন্যই তিনি তাদেরকে খেলাননি। আমি সেই পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু অ্যাকসেপ্ট করেই এই কথাটা বলছি যে ট্রেনিং এ ইনজুরি আলাদা করে হয় কি করে? যদি সমগ্র প্রিসিজনটা সেই প্লেয়ারটা প্রপার একটা মোমেন্টাম পেয়ে থাকে, প্রিসিজনের রেজাল্ট বা সেখানকার কোনো কিছুই ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্লেয়ারটাকে আমি যথেষ্ট মিনিটস তার লেগসে দিয়ে তাকে খেলার জন্য উপযুক্ত করে তুলতে পারছি কিনা। তাহলে সেখানে ট্রেনিং এ এমন কি পাহাড় প্রমাণ কাজকর্ম করানো হয় যে সেই প্লেয়াররা আর কি ননির পুতুলের মতো ভেঙে পড়েন, মূর্ছা যান, তারপরে তারা আসল ম্যাচে খেলতে পারেন না? সেই জিনিসগুলো তো দেখে রীতিমতো অস্বস্তিকর লাগে। স্পেশালি আজকে যেরকম ভাবে মাঝমাঠে একটা মইসেস কাইসেডোর অভাব বারবার বোঝা যাচ্ছিল, যে একটা কোনো ওখানে প্রপার ট্যাকেল বা ইন্টারসেপশন হচ্ছিল না, সেকেন্ড বলগুলো কোনো উইন হচ্ছিল না। তখন সেখানে তো আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে যখন আমাদের এবছর চ্যাম্পিয়ন্স লিগ নেই, আমরা শুধুমাত্র প্রিমিয়ার লিগ এবং দুটো ডোমেস্টিক কাপ কম্পিটিশনেই খেলবো, সেখানে দাঁড়িয়ে যদি প্রত্যেকটা ম্যাচ, যেখানে সপ্তাহে একটা করে ম্যাচ খেলতে হবে, সেখানে দাঁড়িয়ে যদি আপনার প্লেয়াররা এরকম কারণের জন্য ইনজোর্ড থাকেন, তখন মাথাটা তো গরম হবেই না। এনিওয়েজ, যা ছিল সেটাকে নিয়েই খেলতে হতো। তবে খেলাটা আমরা যেভাবে শুরু করলাম সেটা সত্যিই রীতিমতো একটা অবিশ্বাস্য বিষয়, যে ওখানে ৩১ সেকেন্ডের মাথাতেই আমাদের প্রথম গোলটা চলে এলো। ফুলামের একটা বল থেকে কাউন্টার অ্যাটাক শুরু হলো, যখন কোলউইল ওটাকে ইন্টারসেপ্ট করে বলটা পালমারের দিকে বাড়িয়ে দিলেন, এবং পালমার সেখান থেকে জোয়াও পেড্রোকে একটা ঠিকানা লেখা পাশে আর কি খুঁজে পেলেন, এবং সেখান থেকে পেড্রো, মানে এখানেই যে জিনিসটা দেখে বোঝা যায় যে একটা স্ট্রাইকার কতটা ঠান্ডা মাথার হলে তার খেলা দেখতে আরো বেশি করে ভালো লাগে। যে অনেকেই ওখান থেকে হয়তো পাওয়ার একটা শট মারার চেষ্টা করবে কোনাকুনি অ্যাঙ্গেলে বা গোলকিপারের পায়ের তলা দিয়ে, তবে পেড্রো সেই পথে হাঁটলেন না। তিনি খুব আস্তে করে বলটাকে লেনোর উপর দিয়ে আর কি ডিং করে দিলেন, এবং বলটা জড়িয়ে গেল জালে। আমরা ১-০ গোলে এগিয়ে গেলাম। এরকম একটা ফার্স্ট স্টার্ট দেখার পর স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই অত্যন্ত এক্সাইটেড হয়ে পড়ি। এবং তারপর মোটামুটি চেলসির খেলার মধ্যে যে জিনিসটা আমি নোটিস করে দেখছিলাম, যেটা গত কয়েকটা সিজনে আমি বারবার বলে বলে হাঁপিয়ে গেছিলাম, যে চেলসি বলটাকে কেন ফাস্ট মুভ করায় না। যখন এনজো মারেস্কা আমাদের কোচ ছিলেন, বা সেই জিনিসটা আমরা লিয়াম রোসেনিয়ারের আন্ডারেও দেখেছি, যে বলটাকে নিয়ে আমরা সেন্টার সার্কেলে দাঁড়িয়ে আছি, আমাদের সেন্টার হাফরা বা মিডফিল্ডাররা তারা একটা অপরচুনিটি বা পাসিং লেন খুঁজছেন যেখানে আর কি ফরওয়ার্ডদেরকে রিলিজ করা যায়। তারপর যখন ফাইনালি রিলিজ করা হতো, ততক্ষণে অপোনেন্ট আর কি ডিফেন্সটাকে সাজিয়ে নিয়েছে, এবং সেখান দিয়ে আলটিমেটলি আর কি আর কোনো প্যাসেজ পাওয়া যেত না। তো সেখানে দাঁড়িয়ে আজকে যেরকম ভাবে ফাস্ট বলটাকে মুভ করানো হচ্ছিল, ফরওয়ার্ড প্রগ্রেশনের উপর জোর দেওয়া হচ্ছিল, প্রত্যেকটা উইঙ্গার শ্যাডো রান দিয়ে আর কি অ্যাটাক করার চেষ্টা করছিল। এবং প্রথম দিনকেই যেরকম ভাবে এই যে অ্যাটাকটাকে আমাদের একজন বন্ধু আজকে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপে জেপি মর্গান বলে অভিহিত করলেন, মানে জোয়াও পেড্রো, মর্গান রজার্স, আর এদিকে অবশ্যই কোল পালমার, যে মানে পিটা ফর পালমার এবং পেড্রো একসাথে। তো এই জেপি মর্গান অ্যাটাকটা নিজেদের মধ্যে যেরকম ভাবে কম্বাইন করছিল, যেরকম ভাবে তারা একে অপরের সঙ্গে পজিশনগুলোকে ইন্টারচেঞ্জ করে একে অপরের স্কিল সেটটাকে বুঝে নিয়ে খেলার চেষ্টা করছিল, সেটা কিন্তু সত্যি আশা জাগাচ্ছে যে এই ফরওয়ার্ড লাইনটার মধ্যে যদি আরো সিনক্রোনাইজেশন তৈরি হয় খেলতে খেলতে, প্রত্যেকে যদি নিজের কনফিডেন্সে চুড়োয় থাকে, তাহলে কিন্তু রেজাল্টটা আরো ভালো হবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই যে কথাটা বললাম, যে অ্যাটাক নিয়ে এতগুলো পজিটিভিটির মধ্যেও সেই ডিফেন্সিভ ফ্র্যাজিলিটি গুলো আমাদেরকে বারবার যেন কাছা টেনে ধরে আটকে দেওয়ার চেষ্টা করছে। যখন প্রথমত ফুলামের ইকুয়ালাইজারটা হলো, যেখানে জশ কিং একটা খুব সুন্দর গোল করে চলে গেলেন, ওই গোলটার ক্ষেত্রে আলটিমেটলি সেই একটাই কথা বলার, যে রবার্ট স্যানচেজ
আমি এই কথাটা আমার চেলসির প্রিভিউতেও বলেছিলাম যে স্যানচেজ প্রত্যেকটা ম্যাচে ৩-৪টে করে খুব ভালো সেভ করেন, সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। তিনি কিন্তু আজকেও করেছেন। বাট তা সত্ত্বেও যে দুটো গোল আজকে চেলসি কনসিড করেছে, দুটো গোলের মধ্যেই খেয়াল করে দেখবেন স্যানচেজের দোষটাই কিন্তু সবথেকে বেশি। প্রথম গোলটার ক্ষেত্রে একটা গোলকিপারের মানে পাঞ্চ অতটা কি করে লুজ হয় আমি তো বুঝতে পারি না, যে তার হাতে বল লেগেও কি করে বল গোলে ঢুকে যায়। নিয়ার পোস্টে গোল খাওয়া কি যেখানে গোলকিপারের জন্য একটা অপরাধ বলে কনসিডার করা হয়, সেখানে হাতে লেগে বল টল ঢুকে যাচ্ছে ভাই। আর বছরের পর বছর ধরে এই সমস্ত জিনিসপত্র দেখে আমি তো ভাই বিরক্ত বোধ করছি। আর সেকেন্ড গোলটাও যেটা ফুলহ্যাম করলো গঞ্জালো গার্সিয়া, সেখানে কাস্তাগনে শটটাকে স্যানচেজ যে হাত দিয়ে ফিস্ট করলেন, তো ফিস্টটা তো গোলকিপার বাইরের দিকে করে। আমরা জীবনে কোনোদিন গোলকিপার খেলিনি, পাড়ার মাঠ অব্দি আমাদের ফুটবলের দৌড়, তাও আমরা পাড়ার মাঠে আমাদের কোচদেরকে বলতে শুনেছি যে ওখানে ফিস্টের সময় অলওয়েজ একটা সাইড দেখে করতে হয়, যাতে বলটা অ্যাটলিস্ট কর্নারের জন্য গড়িয়ে যায়, তাও আপনি একটা চান্স পাবেন। সেখানে সেখানে নাকি ফিস্ট করে বলটাকে বক্সের মধ্যে রাখছে, সেখান থেকে নাকি ফাঁকা হেডে গোল করে দিয়ে চলে যাচ্ছে। না ডিফেন্ডারের কিছু করার আছে, না ওখানে মানে ভূপতিত স্যানচেজের পক্ষে উঠে দাঁড়িয়ে কিছু করার আছে। মানে এই জিনিসগুলো নিয়ে সত্যি মানে চেলসি কেন দিয়েগো কোস্তাকে পারস্যুট করছিল সেটা এখন এখানে বোঝা যাচ্ছে। এবং আমি সত্যি এই কথাটা বলছি যে এরকম যদি পরিস্থিতি প্রথম ম্যাচেই হয়, যেটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি, দেখুন একটা গোলকিপার ম্যাচে 10খানা ভালো সেভ করতেই পারেন, কিন্তু 10খানা ভালো সেভ করা মানে তো এটা নয় যে আপনার স্কোর লাইনে কেউ একটা গোল এসে যুক্ত করে দেবে। সেখানে দুটো মিস্টেকের কারণে টিম যদি দুটো গোল খায়, সেই দুটো গোলও কিন্তু আপনার এগেনস্টেই হচ্ছে। তো সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে আপনাকে ভাবাবে, কারণ আজকের ম্যাচটায় চেলসি যেরকম অ্যাটাকিং ফুটবল খেলেছে, মানছি আমরা আমাদের সবকটা চান্স কনভার্ট করতে পারিনি, তাহলে স্কোর লাইনটা আরো ভয়ানক হতো। বাট তা সত্ত্বেও ম্যাচটা আজকে এরকম জায়গাতে যাওয়ারই কথা না, যেখানে শেষ মুহূর্ত অব্দি আমাদেরকে আর কি রীতিমতো মানে হৃদয় হাতে নিয়ে বসে থাকতে হতো যে কি হবে কি হবে টাইপের ব্যাপার। তো সেখানে তো এগুলো ভাবতেই হবে। যদি অন্য কোনো গোলকিপার আমরা এই 7 দিনের মধ্যে সাইন নাও করাই, তাহলেও আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে মাইক পেন্ডার্সকে এবার সত্যি একটা অপরচুনিটি দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। অনেকেই হয়তো বলতে পারেন যে প্রথম ম্যাচের পরিপ্রেক্ষিতে বড্ড বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছি স্যানচেজ নিয়ে, কিন্তু ওই যে বললাম এটা প্রথম ম্যাচের ব্যাপার নয়। বিগত 2-3 বছর ধরে এই জিনিসটা কিন্তু বারংবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং বারংবার কিন্তু সেই একই প্রবলেম আমাদের প্রিমিয়ার লিগে হন্ট করছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি এই জিনিসটা একেবারেই দেখতে চাইছি না। তো এটা ডেফিনেটলি জাবি আলোনসোকে ভাবতে হবে এবং বাকিদেরকেও ভাবতে হবে। এবার তা বাদেও আমাদের মোটামুটি যে অন্যান্য গোলগুলো হলো আজকে ডিফেন্সের এই ধরনের পারফরমেন্সের মধ্যেই একটা নাম আমাকে বলতে হবে অত্যন্ত উজ্জ্বলভাবে আজকে নিজেকে তুলে ধরেছে, সেটা হচ্ছে ম্যাক্সেন্স ল্যাক্রোয়া। ল্যাক্রোয়ার সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে গেম রিডিংটা, যে এই যে জিনিসগুলো বোঝা যে একটা অপোজিশন উইঙ্গার বা স্ট্রাইকার বলটাকে নিয়ে ঠিক কি করতে চাইছে, পাস করবে নাকি কাট ইন করে একটা শটের অপরচুনিটি খুঁজবে, তো সেই মুহূর্তে নিজেকে সঠিক জায়গাতে মেলে ধরা, যেখান থেকে একটা ব্লক ইন্টারসেপশন কিংবা একটা ট্যাকেলের জায়গা ক্রিয়েট করা যায়। ল্যাক্রোয়া আজকে যে জিনিসটা শুরু থেকে মেনটেন করলেন, সেটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো। অন্তত 3-4 বার তিনি এরকম সিচুয়েশনে ডিফেন্সের একটা লিডার হওয়ার জায়গা দেখিয়েছেন, যেখানে কোলবিলের আজকে দিনটা একেবারেই খুব একটা ভালো যায়নি। এবং তিনি যে অ্যাসিস্টটাও করলেন মর্গান রজার্সকে ওখানে ডিফেন্ডারকে কাটিয়ে, 1 সেকেন্ডের জন্য তো তাকে দেখে মনে হচ্ছিল যে এটা কি ল্যাক্রোয়াই খেলছেন নাকি আমি কোনো উইঙ্গারের খেলা দেখছি। তো সেখান থেকে রজার্সও নিজের প্রথম গোলটা অফিসিয়াল ম্যাচে আর কি তুলে নিলেন চেলসির হয়ে, এবং দেখা গেল যে তিনি নিজের সেই কোল্ড সেলিব্রেশনটাই করলেন এমন করে। এখানে পালমারের কোনো কপিরাইটের কথা ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না, বাট এনিওয়েজ দুজন বন্ধুর মধ্যে এই সমস্ত ফ্রেন্ডলি ব্যান্টার চলতেই পারে। ওখানে 2-1 হওয়ার পর যেটা আমি বললাম যে কোথাও না কোথাও গিয়ে যখন আমার মনে হয়েছিল যে এইবার চেলসি খেলাটার মধ্যে একটু জোর নিয়ে আসবে, স্পেশালি সেকেন্ড হাফে শুরুতেই যখন পালমারের গোলটা চলে এলো, এবং আবারও সেই পেড্রোর কথা বলতে হয় যে ওখানে তিনি বলটাকে হোল্ড আপ করে রেখে পালমার যখন বাঁ দিক দিয়ে রানটা দিচ্ছেন, তার জন্য সম্পূর্ণভাবে ওয়েট করলেন, এবং ওয়েট করে পালমারকে যেখানে রিলিজ করলেন, ওখান থেকে আর কোনো মানে ফরওয়ার্ডের কোনো প্লেয়ারের ভুল করার জায়গাই থাকে না, এবং পালমারও কোনো ভুল করলেন না। এই গোলটা তাকে অনেকটাই কনফিডেন্স যোগাবে বলে আমি মনে করি। আজকে ফরওয়ার্ড লাইনের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্সে কিন্তু যথেষ্ট আশানুরূপ। তো সেখানে দাঁড়িয়ে 3-1 হয়ে যাওয়ার পর যখন মনে হয়েছিল যে চেলসি আরো কয়েকটা গোল বাড়িয়ে নেবে নিজেদের মানে গোল ডিফারেন্সটাকে এনহ্যান্স করে রাখার জন্য প্রথম থেকেই, তখনই স্যানচেজের দ্বিতীয় ভুলটার ফলে 3-2 হয়ে গেল। এবং তারপর থেকে খেলাটা অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে গেল যে এন্ড টু এন্ড অ্যাকশনটা তো দেখা গেল দুটো টিমেরই আজকে মাঝমাঠে ব্লকিং বলে কিছু হয়নি বলে খুব ইজি থ্রু পাসগুলো গেছে বা দুটো টিম অ্যাটাকে উঠতে পেরেছে। তবে শেষ মুহূর্ত অবধি আমাদের কিন্তু রীতিমতো যেটা বললাম যে হৃদয় হাতে নিয়ে
খেলা দেখতে হয়েছে যে ভাই আবারও সেই পুরোনো সিজনের সেই ঘোড়া রোগটা এসে দেখা দেবে কিনা যে ম্যাচটা এখান থেকে ড্র হয়ে যাবে বা আমরা হেরে যেতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। আমরা নার্ভটা ধরে রাখলাম এবং ম্যাচটা শেষ পর্যন্ত সিজ করলাম। এবার এখানে দাঁড়িয়ে চেলসির ডিফেন্সিভ প্রবলেমের সঙ্গে আরো একটা পার্টিকুলার প্রবলেম আমি খেয়াল করে দেখলাম, যে সেই ডিসিপ্লিনারি ব্যাপারগুলো। 11 মিনিটের মধ্যে দুটো ইয়েলো কার্ড, এবং যে দুটো ইয়েলো কার্ড ওখানে হয়েছে, কোলউইল যেভাবে আর কি বেসিক্যালি পুরো লাস্ট লাইন অফ আর কি ডিফেন্স হয়েও একটা ফরওয়ার্ড প্লেয়ারকে ফাউল করলেন, ওটা যদি বক্সের আর একটু ধারে কাছে হতো মানে তখনই হয়তো রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে ওনাকে ডিসমিস করে দিতেন। লাভিয়াও যে একদম ফুল থ্রটল চ্যালেঞ্জটা করতে গেলেন ওখানে, ওটাও কিন্তু রীতিমতো দেখে কদর্য বলে মনে হয়েছিল, এবং ওখানেও কিন্তু রেফারি লাল কার্ড দিয়ে দিলে কিছু বলার ছিল না। রিস জেমসও দেখা গেল যে সেকেন্ড হাফে একটা ট্যাকেল করে ইয়েলো কার্ড খাওয়ার পর যেভাবে তেড়ে গেলেন ফুলামের অ্যাটাকারের দিকে, একটা ক্যাপ্টেন হয়ে তার তো এই জায়গাগুলোকে এনশিওর করা উচিত যে তিনি নিজে কোথায় মাথা ঠান্ডা রাখবেন, টিমকে গাইড করবেন। তারা তিনি যখন ওখানে তেড়ে যাচ্ছেন তখন কোথাও না কোথাও গিয়ে লিডারশিপ ইস্যুটার দিকে তো ফিঙ্গার পয়েন্ট করতেই হয়, যে কেন চেলসি গত সিজনে এতগুলো লাল কার্ড খেয়েছিল, বা একটা ডিসিপ্লিনারি ইস্যু বহু বহু বছর ধরেই চলছে, সেই জায়গাটা তো বুঝতে হবে। কোচের পর কোচ পাল্টায়, প্রবলেম যদি সেম থেকে যায় তখন তো বুঝতে হবে যে প্লেয়ারদেরই তার মানে মেন্টালিটি ওয়াইজ কোনো না কোনো প্রবলেম আছে। আর যতক্ষণ না আপনি সেটাকে ইমপ্রুভ করছেন ততক্ষণ অব্দি টাইটেল ফাইট দেওয়া তো দূর, আপনি প্রপারলি টপ ফোরের জন্য ফাইট করতে পারবেন না। কারণ এই কষানগুলো, এই যে প্রথম ম্যাচে এতগুলো ইয়েলো কার্ড হয়ে গেল, কোথাও না কোথাও গিয়ে লম্বা সিজনে আপনাকে তো হন্ট করবেই কোনো না কোনো ইম্পর্টেন্ট ম্যাচে। তো এই জায়গাগুলো আমার মনে হয় ডেফিনেটলি চেলসিকে অ্যাড্রেস করতে হবে। অ্যাটাকিং পার্সপেক্টিভটা যথেষ্ট ভালো, ঠিক আছে। সেকেন্ড হাফে বেঞ্চ থেকেও যে টাইপের প্লেয়াররা নামছেন, যখন অপোনেন্ট দেখছে যে 70-72 মিনিটে আমাদের টায়ার্ড লেগসের এগেনস্টে একটা জিওভানি কুয়েন্দা কিংবা এস্তেভা উইলিয়ানের মতো অপশান নামছে, তখন স্বাভাবিকভাবেই অপোনেন্টেরও একটা থরহরিকম্প পরিস্থিতি তৈরি হবে। কিন্তু কথাটা হচ্ছে তার আগেই আপনার ডিফেন্সকে বা গোলকিপারকে সেই সলিডারিটিটা আপনাকে প্রোভাইড করতে হবে, যে এরকম যদি ফ্ললেস স্পিডে অ্যাটাকটা খেলে, তাহলে তারা যে গোলগুলো করে দিচ্ছে সেটাকে ভাই ডিফেন্ড করে যাতে আমি ম্যাচটাকে বার করে দিতে পারি, আমাকে শেষ মুহূর্ত অব্দি এরকম ভাবে যেন আমার ভাগ্য ঝুলে না থাকে। তো ডেফিনেটলি সেই জায়গাগুলোকে এনশিওর করাটা প্রয়োজন। তবুও প্রথম দিনের পরিপ্রেক্ষিতে আমি চেলসিকে বেনিফিট অফ দ্য ডাউটটা দিলাম, কারণ গোটা সপ্তাহ জুড়ে প্রিমিয়ার লিগে আমরা এটা দেখলাম, ইউনাইটেড হারলো, টটেনহ্যাম হারলো, লিভারপুল ড্র করলো, হারতে হারতে বেঁচেছে, সিটিও হারতে হারতে 2-1 জিতলো। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো বড় টিমই তো সেরকম ক্লিনিক্যাল ফুটবল খেললো না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা যে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে আসতে পেরেছি, আর ক্র্যাভেন কটেজের মতো একটা জায়গায় যেখানে বিগত কয়েক বছর আমাদের রেজাল্ট খুব একটা ভালো ছিল না, এটাও একটা ওয়েস্ট লন্ডন ডার্বি, ফুলহ্যাম আমাদের নিয়ারেস্ট রাইভালদের মধ্যে একটা, তো সেখানে এই ম্যাচটা জেতায় ডেফিনেটলি গোটা স্কোয়াডটা আরো কনফিডেন্স পাবে। এবং যখন এই টিমের মধ্যে একটা প্যালেস্ট্রা, একটা কাইসেডো এসে অ্যাড হবে, সরি, পেপ ছাওয়ারিয়া যখন স্টার্ট করবেন, যখন গোটা টিমটা আর কি একটা প্রপার সিনক্রোনাইজ প্যাটার্নে খেলবে, এনজো ফার্নান্ডেজও যখন স্টার্ট করবেন, তখন আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় আমাদের ব্যালেন্সটা আরো ভালো আসবে এবং ডিফেন্স আর অ্যাটাক নিজেদের মধ্যে একটা প্রপার সিনক্রোনাইজেশন খুঁজে পাবে। তবে একটা কথা ডেফিনেটলি বলবো, যে এই যে এনজো পায়ে বল ধরলেই সমগ্র মাঠটা যেরকম বু করছে তাকে, আমার কিন্তু এই জিনিসগুলো এবার কোথাও একটা গিয়ে বড্ড অস্বস্তিকর লাগছে। কারণ আমি এই কথাটা আগেও বলেছি যে ন্যাশনাল টিমের জার্সি গায়ে কি হচ্ছে সেটা পাস্ট, কিন্তু যখন ক্লাবের হয়ে খেলবে তখন সেই মুহূর্তে আমার মনে হয় ক্লাবের সমর্থকদের অন্তত তাদের প্লেয়ারের প্রতি সম্পূর্ণভাবে ব্যাকআপ দেওয়া উচিত। এনজো আমাদের সিস্টেমের জন্য কতটা ভাইটাল আমরা সেটা জানি, তা শেষ পর্যন্ত তিনি যদি ক্লাবে থাকেন তাহলে তার কাছ থেকে যাতে সেরা খেলাটাই পাওয়া যায়, যেটা আমরা বিগত কয়েক বছর ধরে এক্সট্রাক্ট করতে পারছি, তার জন্য তাকে তো মানসিকভাবেও একটা সঠিক জায়গা দিতে হবে নিজেকে এক্সপ্রেস করার। তো সেই জিনিসটা ডেফিনেটলি আমার মনে হয় সাপোর্টারদের একটু খেয়াল করা উচিত, যে পাতি ওইসব ওই ইংল্যান্ড আর্জেন্টিনার ইন্টারন্যাশনাল বাওয়ালটাকে তুলে এনে যেন ক্লাব ফুটবলের ক্ষেত্রে এই ক্যাচালগুলো না করা হয়, এটাই আমার ওভারঅল বলার। তো প্রথম ম্যাচ পরিপ্রেক্ষিতে সো ফার সো গুড, ইম্প্রুভমেন্ট তো ডেফিনেটলি নিডেড, তবে আশা করবো আলোনসো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করবেন। এবং যেহেতু উইকে একটা করেই ম্যাচ খেলতে হচ্ছে, অবভিয়াসলি আমাদের মিড উইকে কারাবাও কাপের ম্যাচ আছে লুটন টাউনের সঙ্গে, তবে সেখানে এক্সপেক্ট করছি অ্যাজ ইউজুয়াল ওই সেকেন্ড টিমের প্লেয়াররাই হয়তো নামবেন, কুয়েন্দা এস্তেভাওদের আমরা স্টার্ট করতে দেখবো, সেটা ঠিক আছে। তবে পরের সপ্তাহে যখন আমরা প্রিমিয়ার লিগে মোস্ট প্রবাবলি ব্রাইটনের সাথে খেলা আছে, সেখানে যখন নামবো, ব্রাইটন এই উইকে অ্যাস্টন ভিলাকে 4-0 গোলে পর্যদস্ত করেছে, তো স্বাভাবিকভাবেই সেদিকে একটা নজর তো থাকবেই যে তারা আমাদের এগেনস্টে কেমন খেলে, আমাদেরও আরো ক্লিনিক্যাল হতে হবে। সেখানে আশা করবো এই ফ্লসগুলোকে সারিয়ে সমস্ত প্লেয়াররা ফেরত আসবেন এবং আরো বেটার, আরো ক্লিনিক্যাল চেলসিকে ওভারঅল দুটো অ্যাসপেক্টেই দেখতে পাবো। তো এটাই আমার বলার। এবার
অবশ্যই কারাবাও কাপের সেই ম্যাচটার রিভিউ এখানে চ্যানেলে আপনারা পাবেন। তার আগে আগামীকাল প্রিমিয়ার লিগের যে 10টা খেলা আমরা প্রথম উইকে দেখলাম সেটাকে নিয়ে যেমনটা আমি প্রমিস করেছি, প্রিমিয়ার লিগের রাউন্ড অফ একটা ভিডিও আমি ডেফিনেটলি করব। সেটার দিকে অবশ্যই পাশে থাকুন, সঙ্গে থাকুন সোহম টক্স ফুটবলের, এবং কমেন্টে অবশ্যই জানান যে আজকে চেলসির খেলাটা দেখে আপনাদের কি মনে হলো এবং আপনাদেরও কি আমার মতো মনে হয় যতক্ষণ না ডিফেন্স একটা প্রপার শেপ পাচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এটাই পন্থা হওয়া উচিত। আমার তো সেরকমই মনে হচ্ছে। আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলস পিপল, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি অ্যান্ড পিস।